বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা কাল। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। ১৮০ দিন নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এবং নিউমরিন টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। চট্টগ্রামে বৈঠকের পর নৌ উপদেষ্টা, কেউ বাধা দিলে হার্ড লাইনে যাবে সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকছে চমক। এবারের ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন দলটির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ইশতেহার প্রভাব ফেলবে ভোটের মাঠে, আর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা সাধারণ মানুষের। সানভীর রুপলের রিপোর্ট। বহু প্রত্যাশার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাকি আর সপ্তাহখানেক। এরই মাঝে লড়াই জমে উঠেছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি নিয়ে এখন ভোটারদের দ্বারে। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্রের এই যাত্রায় রাজনৈতিক দলগুলো এবার অনেক হিসেবি, যার প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর ইশতেহারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি বলছে এবার ইশতেহারে তারা সমন্বয় করছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম জিয়ার ভিশন ২০৩০, সেই সাথে বিএনপির এখনকার ৩১ দফা। দল হিসেবে, জনসম্পৃক্ততা দল হিসেবে বিএনপি সবসময় চেয়েছে একটি বাস্তবমুখী এবং টেকসই নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে, যেখানে আমাদের যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই শতভাগ বাস্তবায়নযোগ্য হয়। এমনভাবে দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। আমরা বিশ্বাস করি শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। বিএনপির ইশতেহারের ঝুলিতে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। মাহাদি আমিন বলছেন এবার বিএনপি সরকার গঠন করতে পারলে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে তরুণদের কর্মসংস্থানে, দূর করা হবে উন্নয়ন বৈষম্য। মেগা প্রজেক্ট, মেগা করাপশন, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং সেই সব উদ্যোগে গ্রহণ করব যেখানে সত্যিকার অর্থে জনমানুষ উপকৃত হয় এবং গ্রামীণ পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন প্রত্যেকে আরও বেশি ক্ষমতায়িত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর ইশতেহারে জনগণের মৌলিক অধিকারের বিষয়গুলো কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তারা মনে করেন দুর্নীতি রোধ, সুশাসনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে টানবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যে শপথ নেবে, সঙ্গে সঙ্গে আমাদের প্রতি তাদের যে অ্যাকাউন্টেবিলিটি হয়ে গেল, সেই অ্যাকাউন্টেবিলিটি তাদের বজায় রাখতে হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা প্রতি মোমেন্টে, প্রতিদিনে, প্রতি ঘন্টায় তাদের দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, থাকতে হবে ইশতেহারের বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা। সানভীর রুপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির শেষ জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতন সহ্য করেছেন। এ সময় তিনি জানান ৮ ফেব্রুয়ারি দুপুরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন ধানের শীষ শুধু প্রতীক নয়, মানুষের আবেগ। তা ধারণ করেই ভোট দিবে জনগণ। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন, ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। হ্যাঁ, ভেন্যু একই থাকবে, এই পার্টি অফিসের সামনে। এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দেবে। এদিন দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বলেন বিএনপিকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মাথা নত করানো যাবে না।
যারা গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলা। এদিন নির্বাচনী প্রচারণামূলক আরও 5টি গান উদ্বোধন করেন বিএনপির এ নেতা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। তার দল ক্ষমতায় গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনে নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদ যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। শফিকুর রহমানের আগমনে স্লোগানে প্রকম্পিত হয় চারদিক। বক্তব্যে জামাত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে দেশকে গোলাম বানাতে চায় তারাই তার এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। জামাত আমির বলেন, সরকার গঠন করলে ভাতা নয়, যুবকদের হাতে তুলে দেওয়া হবে কাজ। আর কাউকে দেশের সম্পদ লুট করতে দেবে না তারা। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, 12 ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির। বলেন, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা জামাত আমির পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেবেন তারা। কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে, এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই। এ সময় রাজশাহী চিনিকল চালু সহ পদ্মা নদীর নাব্যতা ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাকে কামিয়াব করুন। নাজমুস সালেহী, সময় সংবাদ। সারা দেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রচার যুদ্ধ। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামায়াত, এমন অভিযোগ বিএনপির। প্রচারণার মাঠে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে 11 দলীয় ঐক্য। নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরে সোরে ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। এবারের নির্বাচনে জালিয়াতি ও জবরদস্তি হবে না বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোটারদের ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ঘরে ঘরে যাই, 5-7 জন মহিলা পাঠায়, আজ বলে ব্যস্ত লাগবে ভাই, ব্যস্ত লাগবো বোন, ব্যস্ত লাগবো, ব্যস্ত আছে। এইবারকার ভোটটাতে কোনো
জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। পঞ্চগড় 1 আসনে শাপলাকলির প্রার্থী সার্জিস আলম ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। নরসিংদী 1 আসনে প্রচারণায় দাঁড়িপাল্লার প্রার্থী বলেন একটি দল কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। আহ্বান করা জান্নাতের টিকিট বিক্রি করতে এক করা না, ফ্যামিলি কার্ড ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, যারা কৃষক কার্ড নিয়ে যাচ্ছে এদেরকে আমি বলতে চাই এরা প্রতারক। নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রতিদিনই নিজ প্রতীকে ভোট পেতে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিএনপির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে 12 ফেব্রুয়ারি বলছেন বিএনপি প্রার্থীরা। অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণাও তত জমজমাট হচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকা 14 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি গণসংযোগে বলেন, বিএনপির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে 12 ফেব্রুয়ারি। যেই অপপ্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, এই জিনিসগুলো বন্ধ থাকুক। এটা আমরা ইলেকশন কমিশনকে বলেছি, প্রশাসনকে বলেছি। উদ্দেশ্যমূলকভাবে ছোট ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কারণ মানুষ জানে জনগণ ধানের শীষকে ভালোবাসে। একই আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুরের দক্ষিণ বিসিল এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এমপি সাহেবদের কাছে জবাব দিতে কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম ওয়াদা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমরা জাতির শাসক হব না, জাতির সেবক হব। 55 বছরে আমাদের অনেক শাসক ছিল, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। এদিকে দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডে নির্বাচনী প্রচারণায় ঢাকা 8-এর 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে। মানুষের সাথে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে, মানুষের সাথে কথা বলতেছে, তারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছে, কিন্তু ওরা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে যে ভোট কেন্দ্রে আসলে ওরা ভোট দিতে যাইতে পারবে কিনা। 12 ফেব্রুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রার্থীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরপুলে আছেন তানভীর হাসান মেঘ, ফেনীতে আছেন আতিয়ার সজল এবং ময়মনসিংহে আছেন উবাইদুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততই কিন্তু প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে হাতিপুলের মোতালেব প্লাজা রয়েছে, ঠিক মোতালেব প্লাজা। এখানে ঢাকা 8 আসনের বিএনপির কাণ্ডারি মির্জা আব্বাস যিনি রয়েছেন, তিনি এখানে মূলত আজ একটি দোয়া ও মতবিনিময় সভা করছেন। মূলত এই যে মোতালেব প্লাজা রয়েছে, এখানে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে এবং এখানে ব্যাপক বিপুল পরিমাণ ব্যবসায়ীরাও রয়েছেন, মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন। তাদের সাথে মূলত তিনি এখানে মতবিনিময় সভা করছেন এবং নির্বাচনী যে প্রচারণা সেটিও কিন্তু তিনি করছেন। এবং সেই সঙ্গে এখানে যেহেতু বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটে এখানকার বেশ কিছু ভোটার রয়েছে, তাদের সাথেই মূলত প্রচারণা করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত ঢাকা 8 আসন কিন্তু গুরুত্বপূর্ণ একটি আসন এবং এখানে সচিবালয় থেকে শুরু করে নানান সরকারি অফিস কিন্তু রয়েছে। পাশাপাশি কাকরাইলেও আমরা দেখেছি যে নানান সরকারি অফিস রয়েছে, যার ফলে কিন্তু বড়বারই নির্বাচন আসলে এই ঢাকা 8 আসন কিন্তু নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে এই আসনে মূলত নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এই 8 আসনের প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা দেখেছি যে মির্জা আব্বাস এখানে উপস্থিত হয়েছেন সশরীরে এবং দোয়া ও মতবিনিময় সবাই অংশগ্রহণ করেছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন এবং এখানে ফ্ল্যাট মালিক যারা রয়েছেন এবং মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তাদের
উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা তো এতক্ষণ জানাচ্ছিলাম রাজধানীর নির্বাচনী প্রচারণা খবর। আমরা একটু এখন বাইরে যেতে চাই ফেনীতে, সেখানে আছে আমার আরেক সহকর্মী সজল। প্রচারণার মাত্রা তত প্রার্থীরা বাড়িয়ে দিয়েছেন। ফেনীর 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী রয়েছে, যারা প্রতিনিয়ত কিন্তু সকাল সন্ধ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি ফেনীর সংসদীয় আসন 1, যে আসনটিতে আমরা দেখেছি যে সংসদীয় আসন 1-এর যে বিএনপির মনোনীত প্রার্থী, সেই মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, তিনি ফেনীর পরশুরামের যে 9 নম্বর ওয়ার্ড পৌরসভার সে ভেড়াবাড়ি এলাকায় একটি উঠান বৈঠকে বক্তব্য রাখছেন, বা এখানে এসে বক্তব্য রাখার জন্য এসছেন এবং এখানকার মানুষের সমস্যা সম্ভাবনা শুনবেন এবং নানা প্রতিশ্রুতি বিভিন্ন জায়গায় দিচ্ছেন। আপনি জানেন যে ফেনীর সংসদীয় আসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতে বিএনপির যে প্রয়াত চেয়ারপারসন ছিলেন, যিনি এই আসনটি থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এখানে কিন্তু তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবারও কিন্তু এখানে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তার মৃত্যুর পর কিন্তু এই আসনটিতে হাল ধরেছেন ঢাকা ও দক্ষিণের যিনি আহ্বায়ক রয়েছেন বিএনপির মুন্সি রফিকুল আলম, তিনি কিন্তু এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাজ করছেন। এই আসনটিতে কিন্তু 3,81,000-এর বেশি ভোটার রয়েছে এবং 121টি কেন্দ্রে ভোটাররা হয়তো 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে তাদের নির্ধারিত প্রার্থীকে তারা ভোট দিয়ে প্রচার পাঠাবেন। এবং সব মিলিয়ে কিন্তু আমাকে যদি বলি যে এই আগামী 12 তারিখে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটাররা মুখিয়ে রয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আমরা ভোটের পরিস্থিতি জানতে চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের এক সহকর্মী ওবায়দুল হক, তার কাছে। সংসদ নির্বাচন আর মাত্র 6 দিন বাকি। এই নির্বাচনের শেষ সময়ে আসলে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু প্রচারণা এই মুহূর্তে ব্যস্ততম সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা প্রচারণায় আছেন। আমি এখন আছি ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনে। এখানে জামায়াতের যিনি প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, তিনি কিন্তু এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন। এবং এর আগে আমরা দেখেছি তিনি আজকে যে দুলা ইউনিয়নে তিনি বলছেন যে তিনি সকল ধর্মের সবার সাথে মিলেমিশে একটি মানবিক মুক্তাগাছা এবং নিরাপদ মুক্তাগাছা তিনি গড়তে চান, এমন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে প্রচারণার সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ, তার আগে যুক্ত ছিলাম ফেনী এবং ঢাকায়। নাটোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল, এই ভাই বসার কি আপনি বসেন তো, আপনি যে বসার কথা বলছেন আপনি বসে যান, ডিস্টার্ব করেন মাঝে মাঝে দাঁড়িয়ে বসেন। গায়ের উপর লাশ আর তালাবর্তী রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে নিয়ে বিচার চাই, কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণখেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দাঁড়াবার স্বপ্ন দেখে। জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই ভাই আপনি থামেন, আপনাকে মাইক প্রাইজ একটু বলছে আপনি থামেন তো। কি রে ভাই এটা একটা, আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে, এটা তাদের ইচ্ছা। তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। আলহামদুলিল্লাহ সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চান্দা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না।
আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলা ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। নাটোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামায়াত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে প্রস্তুত সেনাবাহিনী। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিমান ও নৌবাহিনী প্রধান। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে 1.5 বছরেরও বেশি সময় ধরে মাঠে বাংলাদেশ সেনাবাহিনী। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বাহিনীটি। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভায় ঊর্ধ্বতন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবার নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। এবারে নির্বাচনে অন্যতম বড় হুমকি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা এবং অপতথ্য প্রচার। এই অপতথ্য প্রচারের উদ্দেশ্য হবে কোনো প্রার্থী বা দলকে হেয় করে দেখানো, ভোটাররা যাতে ভোট দিতে না আসে সে ব্যাপারে প্রচারণা চালানো। এই অপপ্রচার প্রতিরোধে আমরা আপনাদের সাহায্য চাই। রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এদিন বরগুনায় নৌবাহিনী প্রধান বলেন, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৌবাহিনী বদ্ধপরিকর। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলেও মন্তব্য করেন নৌপ্রধান। এর মাধ্যমে আমরা পুনরায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 180 দিন নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। নির্বাচনকালীন সহিংসতায় এখন পর্যন্ত 5 জন মারা গেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনের আমেজ বেশি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে। এছাড়া রমজানে সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত সরকারি অফিস চলবে বলেও জানানো হয়। আচ্ছা, আরেকটু বিষয় যে দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে ফলাফল ঘোষণার 3 দিন পর শপথ হলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এমপিরা শপথ নিতে পারবেন বলেও জানান তিনি। নতুন যারা সংসদ সদস্য হবেন তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের, ওনারা না থাকলে অন্য বিধানও আছে। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। 3 দিনের মধ্যে যদি
এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এবার গণমতের প্রতিনিধিত্বশীল নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও ভবিষ্যতে সম্পর্ক মসৃণ হবে। ভিসা ইস্যুতে দায় বাংলাদেশের বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিনিয়োগ ও মানব সম্পদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নিলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি এন্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। ভোরের পরিবর্তে রাতেই ভোট কেন্দ্রে ব্যালট, ভোট গণনায় ধীর গতির ঘোষণা, জাল সিল তৈরি, ভোটার স্থানান্তর এবং কিছু ভুইফোর প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক নিয়োগের অনুমতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ইসি ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ভোট আয়োজনের মতো উদাহরণ সৃষ্টি করতে পারেনি বলেও উল্লেখ করেন বক্তারা। আগস্ট অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেই এই নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে নাকি ভোট কারচুপির শঙ্কা আছে? আমি যদি বলি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। বক্তারা বলেন, বেশ কিছু সংসদীয় আসনে ভোটার স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে এটি করা হয়েছে তা এখনো অজানা। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এ প্রশ্নবিদ্ধ হয়েছেন। এই প্রশ্নবিদ্ধতা থেকে যদি তারা বেরিয়ে আসতে চান তাহলে এই বিষয়গুলো সম্পর্কে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই ভোট কেন্দ্রে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্ত হয়েছে। গোল টেবিল সংলাপে বক্তারা অভিযোগ করে বলেন, ভোরে না নিয়ে রাতেই ব্যালট নেবার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। রাতে কেন ব্যালট পেপার স্থানান্তর করতে হবে? এটার যুক্তিটা কি? সকালে কেন না? এই নির্বাচন বিশ্লেষকের মতে, ভোটের ফল দিতে দেরি হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হবে। মানুষের আস্থার জায়গাটা এত নড়বড়ে। ইলেকশন কমিশনে এই ক্ষেত্রে একদম আসন ভিত্তিক বলে দেওয়া উচিত ছিল ভোটারদের বা জনগণকে যে আমরা এই আসনে এতটা স্থানান্তরিত করেছি। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যারাই টালবাহানা করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। ভোট দেবার সিল উদ্ধার হলো, কিন্তু কমিশনের পক্ষ থেকে জোরালো কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। ভোট দেওয়ার সিলটা আসলে কেন পাওয়া যাবে? যিনি অভিযুক্ত হয়েছেন নেতা, তাকে তারা বহিষ্কার করেছেন। এখন এটা মাথায় রাখতে হবে যে এটা কি শুধুমাত্র স্থানীয়ভাবে একজন নেতা করছেন নাকি এটার কোনো না কোনো রকমের প্ল্যানের অংশ। যে নির্বাচন কমিশনের বরং উচিত ছিল আজকের আয়োজনের মতো একটা আয়োজন করা এবং অনেকগুলো আয়োজন করা। তারা বলেন, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও নানা ধরনের অভিযোগ আছে। বিশেষ করে 12 ফেব্রুয়ারির নির্বাচনে মোট স্থানীয় পর্যবেক্ষক 55,500। এর মধ্যে 16টি প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছেন অন্তত 70% পর্যবেক্ষক। অনেক নতুন পর্যবেক্ষক দেওয়া হয়েছে যাদের আসলে তেমন একটা পূর্ব অভিজ্ঞতা নেই। 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া বিকল্প নেই। তাই সব পক্ষের উদ্যোগী হয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাগিদ দেন বক্তারা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা এই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। এর আগে 3 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরওয়ার আলম বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।
জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায়ে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 জনকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। আর খালাস পেয়েছেন রাজসাক্ষী সাবেক এসআই শেখ আফজালুল হক। বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায়ে পলাতক ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 7 জনকে। 2 জনকে দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এছাড়া সাইফুল ইসলামের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন জীবিত ছিল তাকেও পোড়ানো হয়েছে। মৃত্যুদণ্ডের রায় শুনে আদালত থেকে বের হওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন পুলিশের সাবেক এসআই আব্দুল মালেক। অভিযুক্তদেরকে নির্দোষ দাবি করেন স্বজনরা। যে কিছু করেই না, সে শুধু এখানে দাঁড়াইছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধী তাদেরকে আটক করে নাই। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি তৃতীয় রায়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এমন নৃশংস অপরাধ ক্ষমার অযোগ্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নিউ মোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যেই সকালে বন্দরে আসেন নৌ উপদেষ্টা। এ সময় প্রথমে বন্দর কর্তৃপক্ষ ও পরে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠক হবে, তবে কিভাবে হবে তা নিয়ে কথা চলছে। এ সময় শ্রমিকদের কথা সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাসও দেন উপদেষ্টা। এদিকে নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবারের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিকরা। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো এখতিয়ার নাই। আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প ছেড়ে যাওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরাতে তৎপরতা শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে চট্টগ্রামের দোহাজারি থেকে 345 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আর ক্যাম্পের বাইরে যাওয়া ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 33টি ক্যাম্প, যেখানে বসবাস করছেন 14 লাখের বেশি মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা নাগরিক। কিন্তু এসব ক্যাম্প থেকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক রোহিঙ্গা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরাতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন যৌথ দল বৃহস্পতিবার 5 ঘণ্টা ব্যাপী চট্টগ্রামের দোহাজারির 2 নম্বর ও 7 নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালায়। অভিযানে প্রথমে বার্মা কলোনির 4 দিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর প্রতিটি বাড়ির তল্লাশি চালিয়ে যাচাই বাছাই করা হয়। অভিযানে মোট 345 জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে 176 জন পুরুষ, 86 জন নারী ও 83 জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতেও এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ধরনের পরিস্থিতি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 2টি কারণ ছাড়া রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার কোনো নির্দেশনা নেই। তারপরও অনেকেই ক্যাম্প ছেড়ে বাইরে যাচ্ছে। এই অবস্থায় ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। তারা বাইরে আসতে পারে শুধুমাত্র 2টি কারণে। একটি হচ্ছে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়, আরেকটি কারণে তারা বৈধভাবে আসতে পারে, সেটি হচ্ছে যে তারা যদি
কোনো আদালতে সাক্ষী অথবা আসামি হিসেবে হাজিরা দিতে হয়, সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট সিআইসির অনুমতি নিয়ে তারা ক্যাম্পের বাইরে আসতে পারে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন, পুলিশ, জেলা পুলিশ, আনসার সবাইকে নির্দেশনা দেওয়া আছে। গত এক মাসে প্রায় 500 রোহিঙ্গাকে আটকের পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন থেকে এমন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সময় সংবাদে আরও থাকছে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে একসঙ্গে কাজ করার আশ্বাস তুরস্ক মিশরের। ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু ও চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা সহ এবছর 21 পদক পাচ্ছেন 10 জন। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। সাংবাদিকতায় শফিক রেহমান, সঙ্গীত দল ওয়ারফেইজ, শিক্ষায় প্রফেসর ডক্টর মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাস্তুম, নৃত্যে অর্থী আহমেদ, নাট্যকলা ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্যে তেজস হালদার এবং চারুকলায় প্রফেসর মোহাম্মদ আব্দুস সাত্তার 21 পদক পাচ্ছেন। এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে 21 পদক 2026-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। খুলনায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও নারী প্রার্থী নেই বললেই চলে। জেলার 6টি আসনে 38 প্রার্থীর মধ্যে নারী মাত্র একজন। ভোটের মাঠে তেমন কোনো প্রচারণাও নেই তার। আইনি বাধ্যবাধকতা না থাকায় নারীদের পিছিয়ে রাখা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় বইছে ভোটের আমেজ। উপকূলীয় এ জেলায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। জয় পরাজয়ের সমীকরণে তাই বড় ভূমিকা নারীদের। তবে এই বিপুল শক্তির বিপরীতে 6টি আসনে 38 জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র একজন। সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারি সীমিত কর্মসংস্থান আর নিরাপত্তাহীনতার বেড়াজালে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে নানা প্রতিবন্ধকতায় এ নগরী আজও নারীবান্ধব হয়ে ওঠেনি। প্রতিনিধিত্ব করার জন্য একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, তো সেই রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে তাহলে নারীকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে নারীরা তো পিছিয়ে থাকবে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সেই বেশি হওয়ার ক্ষেত্রেও আমরা দেখি না যে কোনো নারী প্রার্থী আসতেছে। এটা কেন হচ্ছে এটা আসলে আমরা জানি না। পিতৃতান্ত্রিক যেই শাসন বা শোষণটা, এটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সেই সাথে কিন্তু নারীদের যে অধিকার বা যে শোষণ থেকে তারা মুক্তি পাবে সেটা কিন্তু হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর কমিটিতে অন্তত 33% নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। দলীয় পদে নির্দিষ্ট হারে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা থাকলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া নিয়ে কিছু বলা নেই এই আদেশে। ফলে দলগুলো নারীর মনোনয়নকে অগ্রাধিকার দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের তো যোগ্যতা আছে, অনেক নারীর অনেক যোগ্যতা আছে। সেই যোগ্যতার জায়গাটাতে তাকে একটুখানি সুযোগ দেওয়া কিন্তু পার্টির কাছে আমরা আশা করেছি। খুলনার 6টি আসনে মোট ভোটার 21,01,000, এর মধ্যে নারী ভোটার 10,54,874 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি তাণ্ডব। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট।
অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালাহ, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয় বলেও দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কি হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুত রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে। বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান সরকারের একটি পোস্ট, তাতেই ঘুম হারাম হয়ে যায় আইসিসির। যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পিসিবিকে রাজি করতে উঠে পড়ে লাগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শোনা গেছে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ভার্চুয়াল মিটিংয়েও বসে আইসিসির কর্তারা। সম্প্রতি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণ জানালো পাকিস্তান। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, কারণ পাকিস্তান এটা বলে আসছে, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই, খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত।
खड़े होना चाहिए इंशाल्लाह। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মুস্তাফিজকে লুফে নিল পিএসএল। 2,81,00,000 টাকায় বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হট কেক মুস্তাফিজুর রহমানকে বেশ চড়া মূল্যে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। টাইগার সুপারস্টারের জন্য 6,44,00,000 পাকিস্তানি রুপি বা 2,81,00,000 টাকা খরচ করছে পিএসএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে আইপিএল এর মিনি নিলামে কাটার মাস্টারকে নিয়ে কারাকারি লেগেছিল। রেকর্ড 9,20,00,000 রুপিতে তাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছু ভারতীয় উগ্রপন্থীর বিরোধিতায় বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। আর এই ফিজ ইস্যুতেই রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্ব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির ইশতেহারে থাকবে চমক ঘোষণা কাল, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামায়াত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। এবং নির্বাচনের পর যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 180 দিন নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ রাইস আপনাকে। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।